আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনি অনলাইন নামজারি করার জন্য নতুন সিস্টেমে কি জিনিসগুলো প্রয়োজন আর সেগুলো দ্বারা কি বোঝায়। অনেক সময় আমাদের এই জিনিসগুলো সংগ্রহে না থাকার কারণে আমরা নামজারি করতে পারি না। সেজন্য বর্তমানে নতুন আপডেটেড ভার্সনে নামজারি করার আগে অবশ্যই এই জিনিসগুলো কিন্তু আপনি খেয়াল রাখবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম হচ্ছে বর্তমান নিয়মে অনলাইনে নামজারি করার জন্য আপনার অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন হবে। যতজন ব্যক্তি সবার ন্যাশনাল আইডি কার্ড লাগবে। তবে কেউ যদি 18 বছর কম থাকে তার অনলাইনকৃত জন্ম নিবন্ধন দিয়ে চলবে। আর কেউ যদি প্রবাসী হয় তাহলে চলবে। এর বাইরে সবারই কিন্তু আইডি কার্ডের প্রয়োজন হবে। তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? যে কাজটি হবে এখনকার নিয়ম অনুযায়ী সেটা হচ্ছে যে আপনাকে অনলাইনে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্টটা কোথায় করবেন? তো এটার জন্য আপনারা এই যে land.gov.bd তে গেলে এখান থেকে মিউটেশন এ ক্লিক করবেন। তো মিউটেশন এ ক্লিক করার পরে আপনার যেই মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি কি করতে পারবেন? একটা আইডি তৈরি করতে পারবেন। তো তার ভিতরে গিয়ে আপনাকে এনআইডিটা ভেরিফিকেশন করতে হবে। তো আমি এখানে ওইজন্যই দেখাচ্ছি না, কারণ এর আগে ২ টা ভিডিও তৈরি করেছি, YouTube কিন্তু রিমুভ করে দেয়। তো এজন্য আমরা জাস্ট আপনাদেরকে বলে দিলাম প্রসেসটা কি। এখানে নতুন আবেদনে ক্লিক করুন। তো করার পরে আমাদেরকে দেখাচ্ছে কি নিয়ম কানুন সবকিছু এখানে দেখাচ্ছে, আপনি পড়ে নিতে পারেন। তবে এগুলো পড়ে কোনো লাভ নাই, ভিতরে কিন্তু নিয়মটা অন্য। তো নতুন আবেদনে ক্লিক করুন। তো দেখেন, নতুন আবেদনে যখন আপনি যাবেন, আপনি তো আর এর আগে আবেদন করেননি। এজন্য সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? কোর্ট ফি পরিশোধ করতে হবে। এইখানে কোর্ট ফি দেখেন, ৳২০ কোর্ট ফি পরিশোধ করতে হবে। এর নিচের দিকে যাবতীয় ডিটেইল আসবে। তো আমি এজন্যই দেখাচ্ছি না, কারণ এর আগে ২ টা ভিডিও তৈরি করেছি, YouTube সেগুলো রিমুভ করে দিয়েছে। আইডি কার্ড নাম্বার থাকে এজন্য। তো ইতিমধ্যে আমি কোর্ট ফি পরিশোধ করেছি ৳২০। তো এখানে ট্র্যাকিং নাম্বারটা আপনি যখন পরিশোধ করবেন পাবেন। আর পরে এখানে একটা অ যে মোবাইল নাম্বারটা সেটা আপনি পাচ্ছেন। তো যাই হোক, এই ২ টা দিয়ে আমরা যাচাইয়ে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের চলে আসলো। এখন এটা স্টেপ বাই স্টেপ আপনি বুঝবেন, তাহলে আপনি আবেদনটা করতে পারবেন। সর্বপ্রথম বলতেছে যে সূত্রে মিউটেশনের আবেদন করবেন সেটা নির্বাচন করুন। তো প্রথমে হচ্ছে যে ভাই এখানে নামজারি শব্দটা লিখলে কি সমস্যা হইতো? কেন বাংলা ভাষার আমরা ১২ টা বাজাচ্ছি? বাংলায় আবেদন করতে যাইও মিউটেশন শব্দ আমরা কেন পড়বো? এটা তো ইংরেজি শব্দ। তো ভূমি মন্ত্রণালয়ের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে এটা নামজারি বা খারিজ শব্দে প্রতিস্থাপন করার জন্য। প্রথমে বলতেছে যে সরাসরি রেকর্ডীয় মালিক হতে নাকি মিউটেশন খতিয়ান হতে। দেখেন, বাংলাদেশে সিএস, এসএ, আরএস, বিআরএস জরিপ চলতেছে। তো বর্তমানে আপনি যে মিউটেশন করবেন সিএস জরিপতে তো হবে না, সেটা অনেক আগে শেষ। এসএ হইতে পারে, আরএস হইতে পারে অথবা বিএস হইতে পারে। যার নামে একটা জরিপ খতিয়ান হয়েছে সেটাকে আমরা রেকর্ডীয় মালিক বলি। ওই রেকর্ডীয় মালিক থেকে যদি আপনি নেন তাহলে এইখানে একটা ক্লিক করবেন। আর যদি রেকর্ডীয় মালিক থেকে অন্যজন নিছে তার থেকে আপনি নিচ্ছেন তাহলে মিউটেশন খতিয়ান থেকে ক্লিক করবেন। তো করার পরে এখানে আপনাকে ক্লিক করতে হবে যে আপনি কিভাবে পাইছেন। ক্রয় সূত্রে, উত্তরাধিকার সূত্রে, হেবার সূত্রে, বন্দোবস্ত না ডিক্রি। তো আপনি ক্রয় সূত্রেও দিবেন যদি আপনার এক দলিল ক্রয় সূত্র হয়। অন্যটা যদি উত্তরাধিকার হয় সেটা অন্য উত্তরাধিকারে দিবেন। কোনোটা যদি হেবা হয় সেটা হেবাতে দিবেন। কোনোটা আদালতে ডিক্রি হইলে আদালতে ডিক্রি মূল্যে দিবেন। তো আমরা এটা উঠায় দিচ্ছি, আমরা জাস্ট ক্রয় সূত্রে দিচ্ছি। এখন বলতেছে যে আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করেছেন? কারণ এখানে হ্যাঁ, প্রতিনিধির মাধ্যমে আবেদন করা যায়। এখানে যদি প্রতিনিধি মানে আপনি যদি কারো পক্ষ হয়ে আবেদন করে দেন, তাহলে যিনি প্রতিনিধি তার যাবতীয় পরিচয়পত্র এবং আপনার সাথে সম্পর্ক সব ডিটেইল এখানে দিতে হবে। আমি না দিচ্ছি। এখন বলতেছে যে আবেদনকারী গ্রহীতার তথ্য। আবেদনকারী কি একজন না একাধিক? যদি একক হয় এককে ক্লিক করবেন। আর যদি যৌথ হয় তাহলে আপনি যৌথতে ক্লিক করবেন। তো এখানে ২ জনেরই নাম আসবে, আপনি চাইলে আরো এড করতে পারবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখানে এককেই দিয়ে দিচ্ছি, একজন। তো এই তথ্যটা আমি দিচ্ছি না এই কারণে, এখানে আপনি কি করবেন এই তথ্য দিনে ক্লিক করবেন। করার পরে দেখেন প্রাপ্তবয়স্কতে ক্লিক করবেন। আর যদি ১৮ বছরের কমে হয় অপ্রাপ্তবয়স্ক, প্রবাসী হইলে প্রবাসী, বীর মুক্তিযোদ্ধা হইলে বীর মুক্তিযোদ্ধা। এটা ক্লিক করে নিবেন। এখানে আমরা আর দেখাচ্ছি না, আপনারটা আপনি করে নিবেন। আর এখানে একটা টিক দিয়ে নিবেন। এরপরে যেটা সেটা হচ্ছে যে দলিল যুক্ত করুন।
এ দলিলের ভিত্তিতে মিউটেশনের আবেদন করে। তবে এখানে একটা কথা বলে রাখি, যখন আপনি তথ্য দিবেন ক্লিক করবেন, এখানে ছবি, ওই ছবিটা আপনি পাসপোর্ট সাইজের ছবিটা আপনি কি করবেন, আপনি ইয়াতে গিয়ে গুগলে গিয়ে যে কোনো একটা ওয়েবসাইটে 300x300 পিক্সেল ক্লিক করবেন, অনেকগুলো ওয়েবসাইট আসবে, সেখানে ছবিটা আপলোড করবেন, আপলোড করে 300x300 পিক্সেলে নিয়ে আসবেন। এরপরে দলিল সংযুক্ত করুন। এখানে আপনাকে দলিল নাম্বার লিখতে বলবে, এখানে আপনাকে ওই দলিলটার তারিখ লিখতে বলবে। একটা আমরা মোটামুটি একটা তারিখ দিয়ে দিচ্ছি, ধরেন যে 2024 সব বোঝানোর জন্য দিয়ে দিচ্ছি 2024 সালে ফেব্রুয়ারি 4 তারিখে। দলিল মূল্য এটা অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। দলিলে মোট পৃষ্ঠা সংখ্যা, আপনার যদি পুরাতন দলিল হয় 3-4 পাতার হবে, আর নতুন দলিলে মোটামুটি 10 পাতার মতো হবে। এখানে আপনি জেলা সিলেক্ট করবেন, আর কোন সাব রেজিস্ট্রেশন অফিসে দলিলটা হয়েছে সেটা রেজিস্ট্রেশন করবেন। এখানে দলিল সংযুক্ত করুন, এখানে আপনি কি করবেন, ক্লিক করে দলিলটা আপনি আপলোড করে দিবেন। তো আমি এখানে দেখি যে আমার দলিলটা এখানে আছে কিনা, যদি থাকে আমি এখান থেকে আপলোড করে দিই একটা আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে জাস্ট আমরা দেখার চেষ্টা করি, থাকার কথা যে কোনো একটা দলিল দিচ্ছি মোটামুটি জাস্ট আপনাদেরকে বোঝার জন্য। তো এইটা ধরেন যে আমরা এই 3 শতাংশের জমি 70-52 এটা আপলোড করতেছি। এটা একটু সময় নিবে, আপলোড যতক্ষণ হওয়ার ততটুকু সময় নিবে। তো আপলোড হয়ে গেছে, আমি চাইলে এখান থেকে দেখতেও কিন্তু পারবো। এখন দেখেন ট্যাবের 2টা গুরুত্বপূর্ণ, এখানে বলতেছে যে দলিল অনুযায়ী আবেদনকৃত জমির তফসিল। এইটা চট্টগ্রাম, আপনার যে বিভাগ হয় জেলা দিবেন, মৌজা নির্বাচন করবেন। তো আমার এটা উত্তর রঘুনাথপুর মৌজার। এরপরে যেটা বলতেছে যে জমির তথ্য যুক্ত করুন, এইখানে চলে আসে যে আপনি কোন সাব রেজিস্ট্রেশন অধীনে রেজিস্ট্রেশন করেছেন, দলিল অনুযায়ী এটা এখানে। এরপরে বলতেছে যে জরিপের নাম, তো আমার ওইখানে এই দলিলটার এখানে হচ্ছে বিআরএস সর্বশেষ। এখানে বলতেছে খতিয়ান নাম্বার দেন, তো আমরা একটা খতিয়ান নাম্বার দিচ্ছি আনুমানিক আপনাদেরকে বোঝানোর জন্য। ওই খতিয়ানটা খাজনা দেওয়ার যে নাম্বার, যাকে আমরা হোল্ডিং নাম্বার বলি, সেই হোল্ডিং নাম্বারটাও আপনাকে দিতে হবে। এখানে আমরা হোল্ডিং নাম্বারটা দিলাম 700। এই হোল্ডিং নাম্বারটা আপনার কাছে নাও থাকতে পারে আগের মালিকের, তাহলে আগের মালিকের খাজনার কাগজটা দেখবেন অথবা ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করে নেবেন। এটা একটা হয়রানি, এগুলা আসলে এত কিছু দেওয়ার কোনো যুক্তি আসে না। তারপরে যদি একাধিক যদি দাগ হয় তাহলে এখানে ক্লিক করবেন, আর দাগ নাম্বার একটা হইলে একটাই দিবেন, আমরা 1755 দিচ্ছি। এরপরে বলতেছে আবেদনে যে জমির শ্রেণীটা কি, আপনি এটা আপনার যে খতিয়ানটা আছে, যেমন এই যে একটা খতিয়ান আছে দেখেন এখানে জমির শ্রেণী লেখা আছে, কৃষি আছে, কৃষির মধ্যে ভিটি আছে। তো এরকম দেখে আপনাকে দেখতে হবে কোনটা। তো এখানে আমরা রেকর্ডীয় শ্রেণী হচ্ছে ভিটি, তো এটা আপনি একটা একটা করে নিচের দিকে যাবেন। ভিটি মানে বাড়ি না, বাড়ি করার মতো জায়গা, উঁচা জায়গা। এক এক অঞ্চলে যত প্রকার বাংলাদেশে জমি আছে সব জমির এখানে এই যে ভিটা। জমির ধরন, এখানেও ব্যবহারের ভিত্তিতে জমির যে ধরন সেটাও আমরা যদি দেখি, অনেক ক্ষেত্রে রেকর্ডীয় একটা থাকে পরবর্তীতে চেঞ্জ হয়ে যায়। তো এটা আগের মতোই আছে ভিটি, আমরা এখান থেকেও ভিটি সিলেক্ট করব। এখন বলতেছে জমির পরিমাণ কতটুকু, যদি 1 একরের উপরে হয় তাহলে একর দিবেন, যদি শতাংশ হয় যেমন জাস্ট 3 শতক আমি এখানে 3 দিয়ে দিচ্ছি, যদি এর চাইতে কম হয় তাহলে আরো অযুতাংশ লক্ষাংশ আছে। তো তারপরে বলতেছে আবেদনে বর্ণিত তফসিল, তো এটা জমি না বাড়ি ফ্লোর স্পেস আছে। যদি আমি বাড়ি বা ফ্লোর স্পেসে ক্লিক করি, দেখেন বাড়ি নাম্বার, বাড়ির নাম, ফ্ল্যাট আছে কিনা, যদি হ্যাঁ দিয়ে দেখবেন যে আরো কেউ ফ্লোর নাম্বার চলে আসবে। তারপরে বলতেছে আবেদনকৃত তফসিলে রাজ্যের অধিকার যদি হাউজিং এর অধীনে হয় তাহলে আপনি হ্যাঁ যদি করেন, এক্ষেত্রে তারা নানা প্রকার আরো জিনিস চাইবে যে কোন প্রকল্পের নাম, ফ্লোর কত, হস্তান্তরের অনুমতিপত্র, নানা প্রকার কিছু। তো সেটা সবার জন্য প্রযোজ্য না, আমরা জমিতে ক্লিক করে রাখি। এখানে আবেদনকৃত তফসিল রাজ্যের অধীনে কিনা না। এরপরে আমাদেরকে বলতেছে যেটা দেখেন, বলতেছে যে সংরক্ষণ, তো আমরা সংরক্ষণে ক্লিক করলে কিন্তু হবে না, কারণ আমরা খতিয়ান বা হোল্ডিং নাম্বার দিয়ে যাচাই করুন। কারণ এইখানে আমরা যে হোল্ডিং নাম্বারটা দিয়েছিলাম এটা তো আনুমানিক দিয়েছি, তো ওই জন্য। তো 708 701 এইরকম ভাবে এইটা দিয়ে যাচাই করতে হবে। যাচাই করে যদি থাকে অনলাইনে, তো আমরা একটা যাচাই করা ট্রাই করি, জাস্ট একটু দেখি।
তো বন্ধুরা, যাচাই করার জন্য আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে খতিয়ানটা একটু চেঞ্জ করলাম। কারণ হচ্ছে যে এইটা একটা অরিজিনাল, তো এইটা আমরা জাস্ট একটু এখন ট্রাই করে দেখি, যাচাই করে দেখি এখানে যেটি ঠিক আছে কিনা। যাচাই করুন ক্লিক করি। যদি হোল্ডিংটা থাকে, তো হোল্ডিং ও খতিয়ানের তথ্য খুঁজে পাওয়া গেছে, তার মানে কি এটা সঠিক আছে। এখন আপনি ভুয়া একটা দিলে হবে না, যদি সঠিক থাকে তাহলেই হবে, না হলে কিন্তু হবে না, এই জিনিসটা মনে রাখবেন। তাহলে এখানে বলেন যে হোল্ডিং হতে প্রাপ্ত দাগ নম্বর সমূহ এখানে দেওয়া আছে, দেখেন 1752, খতিয়ান হতে প্রাপ্ত দাগ নম্বর সমূহ 1752। হোল্ডিং এর তথ্য আপডেট থাকায় অনুগ্রহ করে হোল্ডিং হতে দাগ সংযুক্ত করুন। এখানে আমাকে বলতেছে যে কোন দাগ, তো দাগ কিন্তু একটাই আছে, তো এটা আমি দিয়ে দিলাম। তো দেখেন এইভাবে অনলাইন থেকে কিন্তু চলে আসতেছে। তো আমি এখানে সংরক্ষণে ক্লিক করি, জমির পরিমাণ উল্লেখ করুন। এখানে আমি কিন্তু দিয়েছি ৩ শতক, তাও কিন্তু আসতেছে না। এর কারণটা কি, 03 দিতে হবে, ৩ শতক তো ওই জন্য। তো আমরা ক্লিক করি। তো দেখেন মোটামুটি কি হইলো, আমাদের এটা কিন্তু দলিল নাম্বার, হোল্ডিং নাম্বার, জরিপের নাম, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, জমির পরিমাণটা অ্যাড হয়ে গেছে। এখন প্রদানকারী তথ্য, দাতার তথ্য প্রদান করুন, অর্থাৎ আমরা এখানে কি করতে হবে, দাতা এবং সর্বশেষ জরিপ মিউটেশনের রেকর্ডীয় মালিকের তথ্য। তো এখানে দাতার তথ্য সংযুক্ত করুন, মানে যিনি সম্পত্তিটা বিক্রি করেছেন। মালিকের ধরন নির্বাচন করুন, যদি জীবিত থাকে জীবিত, মৃত হইলে মৃত। তো ওনারা জীবিত আছেন, জীবিত দিব আমরা। তারপরে দাতার নাম নির্বাচন করুন। তো অনলাইনে যেহেতু আছে মোহাম্মদ শফিউল্লাহ চলে আসছে। মোবাইল নাম্বারটা অপশনাল, জাতীয় পরিচয়পত্র অপশনাল, পিতার নাম, মাতার নাম। তো পিতার নাম আমরা এখন দেখতে হবে, তার যে খতিয়ানগুলা আছে ওগুলাতে আমরা দেখব, যদি কোনোটাতে পাই। আবু বক্কর সিদ্দিক, শফিউল আব্দুল আজিজ, তো এইরকম ভাবে আমাদেরকে এখানে দিতে হবে। আমরা যদি দেখি আব্দুল আজিজ, তো মাতার নাম আগের খতিয়ানে কিন্তু দেওয়া নাই, তো মাতার নামটাও বের করতে হবে। এটাও কিন্তু আবার একটা সমস্যা, দেখেন আগের খতিয়ানে কিন্তু নাই। এই যে ঝামেলাটা করতেছে, এখন দলিল পড়তে হবে, দলিল খুঁজে যদি দলিলের মধ্যে যদি পাওয়া যায় ভালো, না পাওয়া গেলে তো আবার সমস্যা। তারপরে তার ঠিকানাটা আমরা এখানে জাস্ট একটা মোটামুটি দিয়ে দিচ্ছি যে আসমা, কারণ এটা ছাড়া এটা আবার অনলাইনে তারা যাচাই করে দেখবে ঠিক আছে কিনা, জাস্ট আমরা সঠিকটা খুঁজি। তো সমস্যা হচ্ছে আগের দলিলে কিন্তু মায়ের নাম থাকে না, তো সমস্যা হয়ে গেছে, পিতার নামই থাকে। তো তারা এই যে কাজগুলা করতেছে এটা আসলে সঠিক না, মানুষকে হয়রানির আর যত জায়গা আছে সব তারা করতেছে। এই বিস্তারিত এভাবে একটার পর একটা দেওয়া মানে কি, মানুষকে আরো হয়রানি করা। তো এইভাবে আপনাদেরকে কাজগুলো করতে হবে। আমরা মোটামুটি এটা ক্রস করি। এখন পর্যন্ত যেটা আছে, যেটা আমরা সংযুক্ত করেছি, দেখেন আপাতত জাস্ট দলিল অনুযায়ী তফসিলটা সংরক্ষণ করেছি এখানে। তারপরে যেটা বলতেছে যে সর্বশেষ প্রয়োজনীয় মধ্যে আবার নকশা কলম রাখছে তারা, হাতে নকশা থাকবেন, যদি প্যান্টাগ্রাফ থাকে সেটা দিবেন, অন্যান্য কাগজপাতি থাকলে সেটা দিবেন। এরপরে আমরা এটা খসড়াটা সংরক্ষণে রাখে দিই, পরবর্তীতে তার বলতেছে গ্রহীতা দাতা অংশের তথ্য সঠিকভাবে প্রদান করুন, মানে দাতা এবং গ্রহীতার তথ্য দিলেই তারপরে হবে, না হলে কিন্তু এটা সংরক্ষণে থাকবে না। তো এই হচ্ছে অসুবিধা। তো আমরা এখানে আপনাদেরকে যেটা দেখাইলাম না সেটা হচ্ছে যে নামজারি বা মিউটেশনের ক্ষেত্রে আইডি নাম্বারটা দেই নাই, মোবাইল নাম্বারগুলো দিচ্ছি না, কারণ দুইবার ভিডিও রেকর্ড করছি, দুটোটা ভিডিও রিমুভ করে দিচ্ছি। আর আমরা ভূমি মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করব এই ঝামেলাগুলো মেটানোর জন্য।